এই ককরোচ জনতা পার্টির সাথে আমরা কংগ্রেসেরা দাঁড়াবো। মানুষের জন্য আন্দোলন করছি, মানুষের কথাটাই আমাদের কথা, সাধারণ মানুষের, আদানি আম্বানি নয়। ইউপিতে, বিহারে, যেখানে যেখানে যারা অত্যাচারিত হচ্ছে, বিজেপির হাতে অত্যাচারিত হচ্ছে, আমি চাই প্রত্যেকটা ফ্যামিলির বাবা বা মা যে কোনো একজন বিধায়ক হবে, রুলস বানিয়ে দিক, মেনে নেব। এতদিন ধরে মণিপুরের গন্ডগোল, সেকেন্ড কথা বলেছে মণিপুর নিয়ে। উনি কি কথা বলছেন? আচার বানানো, কিভাবে আচার বানাতে হয়, কিভাবে আমরস বানাতে হয়। ঠাকুরের ছবি কোন দিকে আছে, তুলসী গাছ কোথায় থাকবে? আরে এটা বিধায়কের কাজ। আমার বাড়িতে আমি ঠাকুর কি করে পূজা করব, কোন ঠাকুরকে পূজা করব, কোথায় তুলসী গাছ বসাবো, এটা বিধায়িকার কাজ। বিজেপি সরকার যদি ক্ষমতায় থাকতো, অভয় আর মাকে ওখান থেকে না দাঁড় করিয়ে অন্য কাউকে দাঁড় করিয়ে যদি জিতিয়ে অভয় আর মাকে আপনারা বিচার দিতে পারতেন, আমি মানতাম এটা বিজেপি। এখন রাহুলজিকে বলছেন যে বাংলার প্রধানমন্ত্রী আমি, এখন দিল্লিরটা আমাকে করে দাও, তাই হয়তো দেখা করতে যাচ্ছে প্রধানমন্ত্রী হতে। কিছুদিন আগে একটি নতুন পার্টির সূচনা হয়, ককরোচ জনতা পার্টি, এবং দেখা গেল যে তারা পথে নামলেন, বিভিন্ন দাবি নিয়ে তারা দিল্লিতে বসেছেন যন্ত্র মন্ত্র। সেখানে কি বলবেন এই বিষয়ে? খুব ভালো লাগলো, কারণ কি যে মানুষ বলতো যে আমি রাজনীতি বুঝি না, বা কাউকে প্রশ্ন করলেই বলে ম্যাক্সিমাম যে আমি রাজনৈতিক সচেতন নই বা আমার কি দরকার। তো এই ভাবনা থেকে বেরিয়ে এসে যে যুব সমাজ, যাকে উদ্দেশ্য করে আমরা বরাবর বলতাম যে রাস্তায় নামা দরকার, যুব সমাজের বোঝা উচিত, তো আজকে এরা রাস্তায় নেমেছে। তবে আমি ওই সবাই সাপোর্ট করছে, আমাদের কংগ্রেসের অনেকে সাপোর্ট করেছে, কিন্তু আমি ওই গাড্ডালিকা প্রবাহতে একেবারে বইতে চাইছি না। কারণ একটাই, যে আমি খুশি যে ইয়াং জেনারেশন বুঝেছে মাস মুভমেন্ট হবে, ফাইন, কিন্তু যে কোনো একটা ইস্যু ভিত্তিক হলে সেটা রাজনৈতিক যে বদল বা রাজনৈতিক যেটা তকমা লাগানোর যে একটা চেষ্টা, যে সিজেআই বা সিজেপি, তাই তো, সিজেপি এবং তার যে একটা যে কখনো শুনছি যে সেটা রেজিস্ট্রেশন হবে মানে রাজনৈতিক দল হিসেবে, কখনো শুনছি যে ক্যান্ডিডেচার বিলি করা হচ্ছে, তার স্পোক্স পার্সন, তো উই আর হ্যাপি উইথ দ্যাট। কংগ্রেস যেমন একটা সেই 140 বছর ধরে যে লিগেসি মেনটেন করে আসছে, তার যে একটা ধারাবাহিকতা, যে আমরা মানুষের কথার মানে মানুষের জন্য আন্দোলন করছি, মানুষের কথাটাই আমাদের কথা, সাধারণ মানুষের, আদানি আম্বানি নয়। তো এই যে আমাদের যে ধারাবাহিকতা আমরাও দেখতে চাই, এই যুব সমাজ বা এই যে ককরোচ যারা রয়েছে, তো বলতে গেলে ওরা যা ট্রেন্ড সেট করেছে, ককরোচ যারা, সে ককরোচ আমরা সবাই। হ্যাঁ, কারণ যেই ইঙ্গিতপূর্ণ ভাবে একজন বিচারপতি এই কথাটা বলেছেন, তার মানে তো ককরোচ আমরা সবাই। তো আমিও চাইবো প্রত্যেকটা ককরোচ শুধু ওই একটা ইস্যু ভিত্তিক নয়, লড়াইটা বহুমুখী আন্দোলন হোক। কারণ এর আগে আমরা কৃষি আন্দোলন দেখেছি, কৃষকেরা শহীদ হয়ে গেল, কিন্তু লাভ কি হলো আলটিমেটলি? তো এইরকম একটা ফ্যাসিস্ট সরকার যে ইভিএম ম্যানুপুলেট করে, যে এসআইআর দিয়ে ভোটার তালিকা ম্যানুপুলেট করে, যে গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় টিকে আছে, ক্ষমতাসীন হয়ে আছে, তাকে সরাতে গেলে আমাদের ওই একটা ইস্যুতে না, আমাদের মাস যে আন্দোলন, সবাইকে মিলে রাস্তায় নামতে হবে। কংগ্রেস সাপোর্ট করবে, কংগ্রেস এই প্রতিবাদ বরাবর করছে, আমরা চাই সবাই আসুক, কংগ্রেসের হাত মজবুত করুক, এবং এই ককরোচ জনতা পার্টির সাথে আমরা কংগ্রেসেরা দাঁড়াবো। এবং আমি চাইবো কংগ্রেসরা যেইভাবে আন্দোলন করছে বিভিন্ন কারণে, তো সেই রকম আজকে এখানকার যারা ককরোচেরা রয়েছেন, যারা আজকে বাংলায় গিয়ে যোগ দিলেন, এখানকার একজন স্পোক্স পার্সন আছেন, আমি চাইবো সে শুধু নিটের ব্যাপারে নয়, সে এই যে অমানবিক অত্যাচার যেটা আজকে গ্রাম বাংলায় হচ্ছে,
আজকে হকারদের অবস্থা বলুন, আজকে বাংলাতে শিক্ষকদের অবস্থা বলুন, আজকে বাংলাদেশ গরিব গুরব মানুষদের অবস্থা বলুন, কৃষকদের অবস্থা বলুন, গোয়ালাদের অবস্থা বলুন, প্রত্যেকটা ইস্যু ভিত্তিক কথা বলা চাই। কারণ প্রত্যেকটা বাড়িতে যুবকেরা রয়েছে, তারা সাফার করছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় মানে 3 লক্ষেরও বেশি, 3,75,000 লোক এফেক্টেড হয়ে গেল এই হকারের জন্য। কারণ কি, এইভাবে ভেঙে পড়া একটা ফ্যামিলি পিছু তো অনেক লোক থাকে। এমন এমন পরিবার আছে যারা শুধু চায়ের দোকানের উপর বেস করে থাকে, উইদাউট নোটিস সব ভেঙে দেওয়া হয়েছে। সে তার ইম্পর্টেন্ট জিনিসটাও সরানোর সময়টা পর্যন্ত পায়নি। হ্যাঁ, আমরা দেখেছিলাম একটা প্রতিবন্ধী মেয়ে, সে এরকম এরকম করে হাত দিয়ে তার জিনিসগুলো নিজের মানে যেটা তার স্বপ্ন, একটা মানুষের যার 10 টাকা রয়েছে সে ওই 10 টাকাটাই মনে করে যে এটা আমার কোটি টাকার সমান। হ্যাঁ, আর যে কোটি টাকা না পেয়ে পায় সে তো ভাবে যে আরে এটাই 10 টাকা, আমার আরো কত 10 টাকা আসবে। তো ঘটনাটা হলো, ওই যে মায়েরা, ওই যে বাচ্চা দুটো আমি দেখলাম দমদমে বসে কাঁদছে, এদের কি অপরাধ? কালকে থেকে ওরা স্কুল যেতে পারবে কিনা, ফিস দিতে পারবে কিনা, যেই মানে আমি দেখছিলাম মুখ্যমন্ত্রী একটা ছাত্রকে ফোন করে বলছে এত ভালো রেজাল্ট করলো, উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করছেন তাদেরকে বাহবা দিচ্ছেন, সাবাসী দিচ্ছেন, ওরা আমাদের দেশের ভবিষ্যৎ। তো ওই যে দমদমে বসা যে দুটো মেয়ে, তারাও তোমার দেশের ভবিষ্যৎ। তারাও তো পারতো যে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে হয়তো তারাও স্ট্যান্ড করবে, হয়তো তাদের মধ্যে একজন কেউ ফার্স্ট হবে। তা আজকে তার ওই শৈশব, তার ওই ভবিষ্যৎ আমি কেড়ে নিলাম কি করে? আমি তার কথা ভাববো না? কারণ হকার যারা বসিয়েছে, তাহলে পুরনো লোকদের খুঁজে বের করুন যারা বসিয়েছিল। কোনো না কোনো সরকার তো বসিয়েছে, কেউ না কেউ হাফতা তো খেয়েছে, এমনি এমনি তো বসে যায়নি। সে ওই 500 টাকা হাফতা দিতে গেলেও তার অনেক খাটুনি করে মানে পরিশ্রমের ঘামের জল ঝরিয়ে, কিন্তু ঘাম ঝরিয়ে ওই 500 টাকা হাফতাটা দিয়েছে। তো ভাই, তুমিও তো ছিলে ওই দলে একটা সময়, যেই দল অনেককে পারমিশন দিয়েছে, কখনো সিপিএম জমানায় হয়েছে, কিছু কিছু টিএমসি জমানায় হয়েছে। তাহলে তুমি আগের ওদেরকে খুঁজে বের করো, কেন এই কষ্ট, কেন এই শাস্তি? তো যাই হোক, আমি বলবো ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে যে মোদী সরকারের, মোদী জাপানি বিজ্ঞাপন চলছে হিটলারের পুনর্জন্ম, তো হিটলারকে সরাতে গেলে প্রত্যেককে আরো একবার স্বাধীনতার লড়াইয়ে নামতে হবে, কোমর বেঁধে নামতে হবে। আমরা পাশে আছি, আমরা সাপোর্ট করব কংগ্রেসের হাত যাতে সবাই মজবুত করে, আমি সেটা বলবো। আর এক একটা ককরোচের জন্য এতদিন কংগ্রেস চিৎকার করেছে, আজকে আমি চাই প্রত্যেকটা ককরোচ কংগ্রেসের জন্য চিৎকার করুক। এক ময়দানে আমরা একসাথে নামবো, এবং এক ময়দান যখন একসাথে এই ককরোচ কংগ্রেস সব এক হবে, দেখবে ওই মোদী সরকারের উৎখাত তখনই নিশ্চিত হবে যখন এটা কোনো একটা এজেন্ডা ভিত্তিক নয়, ইস্যু ভিত্তিক নয়, সামগ্রিক যে দিক, যে যেইভাবে এই সরকার আমাদের সবার উপর অত্যাচার করছে এটাকে তুলে ধরতে হবে। তবেই একটা আমার মনে হয় যে কি বলবো, একটা ঠিকঠাক একটা আন্দোলন আমরা তৈরি করতে পারবো, গড়ে ওঠাতে পারবো। তো আমার মনে হয় সেই দিকে বিচার করা উচিত আমাদের সবার। আমরা দেখলাম যে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্স কোনোদিনও করতে পারেননি, কিন্তু ককরোচ জনতা পার্টি কিছুদিনের একটা নতুন দল, কিন্তু একটা প্রেস কনফারেন্স সেরে ফেললো। কি বলবেন যে কোনো কি মোদী সরকারের থেকে এক ধাপ এগিয়ে গেল ককরোচ জনতা পার্টি? দেখুন, ককরোচ জনতা পার্টি এক ধাপ এগিয়ে যাও না, একটা মোদি প্রেস করতে পারে না, এটা তো সত্যি কথাই। আমরা যুবকেরা কত রিলসে দেখবেন কত রকম ভাবে মানে ব্যঙ্গ করা হয়, কত মিমস বের করা হয়, কত রকম রিলস বানাচ্ছে যুবকেরা। মোদি তো কিছুই পারে না, কি পারে? ও ঠিকঠাক করে মানে দেখবেন ওই যখন দেখায় যে ও সাফাই কর্মীদের মতো পরিষ্কার করছে, তখন ও ঠিকঠাক সাফাইও করতে পারে। সাফাইটাও তো সুন্দর করে করতে হয়। দেখুন, সাফাই 2-3 রকম হয়। আমরা বলি হাত সাফাই, যেই সাফাই করে উনি ওই মায়ের গয়না চুরি করে পালিয়েছিলেন, ওই সাফাইয়ের কাজটাও ঠিক করে করতে পারেনি, ধরা পড়ে গেছে বলে ওর দাদা, ওনার দাদা আবার ভাদনগর থানায় আবার এফআইআর করেছিল। তো সাফাইটা, হ্যাঁ, আমাদের গরিব গুরব মানুষের যে টাকা,
মানে সেটাকে কালো ধনের নাম দিয়ে সাফাই করেছিল কোনো একটা সময়, ঠিকঠাক নোটবন্দির মাধ্যমে কিছুটা সাফাই করেছিল। কিন্তু এই যে সাফাই, দেখবেন ক্যামেরাম্যান রাখছে কাগজপত্র, সেটা ঝাড় দিচ্ছে, সেটারও ভিডিও উঠে যাচ্ছে, তাই না? সেটাও তো আমার বক্তব্য একটাই, মণিপুরে একটা মানে এতদিন ধরে মণিপুরের গন্ডগোল, সেকেন্ড কথা বলেছে মণিপুর নিয়ে। উনি কি কথা বলছেন? আচার বানানো, কিভাবে আচার বানাতে হয়, কিভাবে আমরস বানাতে হয়। তো আমি একটা ভিডিও দেখছিলাম, একটা যুবক বলছে আমি প্রধানমন্ত্রী হওয়ার সবচাইতে ক্যাপেবল, কারণ আমি জানি আচার বানাতে জানি। এত ইজি যদি হয় যে আমি বাড়িতে শরবত কি করে বানাবো, আমরস কি করে বানাবো, তো সেটাই যদি প্রধানমন্ত্রীর বক্তব্য হয়, তাহলে আজকে তুমিও ভাই প্রধানমন্ত্রী হতে পারবে। তোমারটা ছেড়ে দিলাম, তুমি তো বাংলায় তো সবাই এখন বিধায়িকা হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে অনেকে ট্রোল করছে, আমি রেখা পাত্রকে কেন বলেছি, হ্যাঁ রেখা পাত্র বিধায়িকা, তো তুমি কেন পারবে না? নট দ্যাট, মানুষ লিখছে আমাকে ট্রোলে যে রেখা পাত্র নাকি একটা আন্দোলনের মুখ। অবভিয়াসলি আন্দোলনের মুখ, কিন্তু আপনি আমাদের ভারতবর্ষের সংবিধানটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? একটা সময় রাজনীতি করতো ক্রিম পিপল অফ দ্য সোসাইটিরা, যারা পড়াশোনাটা জানতো। কারণ আপনি পড়াশোনা জানলেই তো একজনকে বোঝাতে পারবেন। কোনো ওই মানে ঠাকুর দেবতা সনাতনী, হ্যাঁ হয়ে গেলাম আমি, আন্দোলনের মুখ হয়ে গেলাম, আন্দোলনের মুখ, তোমাকে ঘিরে আন্দোলন হবে, তুমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হো, নো ইস্যু। তুমি বিধায়িকা হয়ে একজন ডক্টরেট যে করেছে তার উপর দাদাগিরি করবে, মানবো না। আমার বক্তব্য একটাই, পড়াশোনা বিচার করা হোক, মিনিমাম তো একটা থাকবে। অনেকে বলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বলছেন যে এটাকে শিক্ষিত বলে না একজন। দেখুন, আমার অনেক মা ভাই বোনেরা আছে, আমিও মনে করি যে পড়াশোনা শিখলেই যে শিক্ষিত হওয়া যায় তেমনটা নয়। অনেক গরিব মানুষেরা আছে যারা বড় লোকেরা, তাদের থেকে অনেক ওয়েল বিহেভড, অনেক ভালো মানুষ, মানুষের মতো মানুষ। কিন্তু যার যেটা, তার সেইটুকুনি নিয়ে তো থাকতে হয়, যার কাজ যেটা। আজকে উনি কি করছেন, যে ঠাকুরের ছবি কোন দিকে আছে, তুলসী গাছ কোথায় থাকবে? আরে এটা বিধায়কের কাজ। আমার বাড়িতে আমি ঠাকুর কি করে পূজা করব, কোন ঠাকুরকে পূজা করব, কোথায় তুলসী গাছ বসাবো, এটা বিধায়িকার কাজ? নাকি ওখানের সমাজ গঠন এবং বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, এগুলো বিধায়িকার কাজ। তবে হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারের কি প্ল্যান হতে পারে, কি হতে পারে, সেটা প্রশ্ন করতে গেলে ওনাকে ওনার দাদা দিদি যারা শিক্ষিত তাদের কাছে যেতে হবে। আমি সেই জায়গাটাই বলেছিলাম, একজন শিক্ষিত হলে সে নিজের দমে নিজের বিচার বুদ্ধিতে করতে পারতো, যেটা উনি পারবেন না। ওনাকে অন্যের বিচার বুদ্ধিতে করতে হবে, তাই না? তো আমি তাই বলছি, আন্দোলনের মুখ আমি ওনাকে মানে শতবার নমন করছি। ওনার মতো মানুষ হয় না, উনি একা লড়েছেন এতটা, উনি জানাচ্ছি আমি। কিন্তু আমি বিধায়িকা হয়ে গেলেন একজন, আমি তাকে মানতে পারলাম না। আমি পারলাম না বিধায়িকা হিসেবে কুর্নিশ জানাতে, যে তুমি খালি সুযোগ খুঁজবে, আমার তো সংগঠন নেই ভাই, এ আন্দোলন করেছে, একে তুলে নি, তুলে একটু কোটি টাকা দিয়ে দাঁড় করিয়ে এমএলএটা জিতিয়ে দিই। এটা রাজনীতি হতে পারে না, এটাকে কাজে লাগানো বলে। আর জিকরের মাকে, অভয়ার মাকে, তো আমরাও তো গেছি, আমিও তো গেছি কাকিমার কাছে, কথা বলেছি অনেক। মানে এই যে মেয়ে হারানোর কষ্ট কি হয়, আমরা তো যতদূর একটা মহিলা হিসেবে তো বুঝতে পেরেছি কিছুটা, আমিও তো একটা মা, বুঝেছি। কিন্তু তাকে কাজে লাগিয়ে রাজনীতি করাটাকে আমি স্বীকৃতি দিচ্ছি না। কারণ বিজেপি সরকার যদি ক্ষমতায় থাকতো, অভয়ার মাকে ওখান থেকে না দাঁড় করিয়ে অন্য কাউকে দাঁড় করিয়ে যদি জিতিয়ে অভয়ার মাকে আপনারা বিচার দিতে পারতেন, আমি মানতাম এটা বিজেপি। কিন্তু আপনি ওনার মাকে কাজে লাগিয়ে, অভয়ের মাকে কাজে লাগিয়ে, আপনি কেন অভয়ের মাকে একজন সেই লেভেলে বসে ভাবতে হবে? তাহলে চলুন, কামদুনি থেকে, মধ্যমগ্রাম থেকে, গেদে থেকে, বোলপুর থেকে, যাদের যাদের মানে যাদের যাদের উপর অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে আজ অব্দি, ইউপির উন্নাও হাতরাজও বাদ নয়,
প্রত্যেকটা ফ্যামিলি থেকে তার মা বাবাকে বিধায়ক বিধায়িকা করতে হবে বিজেপিকে। বলুক করবে, বলুক করবে। যাদের অত্যাচার বিজেপি নিজে করেছে বলুন তাদের পরিবার থেকে বিধায়ক করতে, আমি মেনে নেব, আমি তাহলে তাদের দমটা মেনে নেব। কারণ এই আপনারাও জানেন ব্রজভূষণের মতো আসারাম সাসারাম কেশব বাবা অনেকে তো আছে জড়িত, তো ওই ফ্যামিলি গুলো যারা যারা এফেক্টেড হয়েছে তাদের ফ্যামিলি থেকে করতে বলুন। যদি সেটাই হয়ে থাকে, তো আমার দৃষ্টিভঙ্গি, আমার বলার, অন্ধভক্তরা অনেক বড় বড় ডায়লগ মারছেন অনেকক্ষণ ধরে, আমি অন্ধভক্তদের উদ্দেশ্যে বলছি ভাই, যে আমি চাই একটা মানে মাত্রা বা একটা কোথাও একটা মানদণ্ড সেট করা উচিত, যে এই ডিগ্রি থাকলে আমি এমএলএশিপে দাঁড়াতে পারবো, আমি এমপি লড়তে পারবো। কারণ আপনাকে আপনার বিচার বুদ্ধি, একটা যে এই অন্নপূর্ণা ফর্ম কেন আপনি ফিল আপ করতে পারবেন না, একজন বিধায়িকার কাছে যখন যাবে সে আরেকজনের সাপোর্ট নেবে কেন? বিধায়িকার কাছে যখন যাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা নিয়ে, সে অন্যের সাপোর্ট নেবে কেন? আমার বক্তব্যটা সেখানে। বিধায়িকা তো তুমি প্রতিনিধিত্ব করছো, তুমিই তো সাপোর্ট করে দেবে, সেই জায়গাটা কেন হবে না? কেন তুমি রাজনৈতিক রং চড়িয়ে দেবে এক একটা ওই অভয়ার মতো যারা রয়েছেন, যারা অত্যাচারিত হয়েছে, সেখানে রাজনৈতিক রং কেন আসবে? সেই বিচার দেওয়ার দম নেই তোমার নিজের পায়ে? তাহলে তো বিজেপির কোনো ক্রেডিটই থাকলো না। তাহলে তো অভয়ার মা নিজে বিধায়িকা হয়ে তার বিচার করছে তার মেয়ের, তাহলে মোদি আর অধিকারী জি কি করলেন? তাহলে তো তাদের কোনো ক্রেডিটই নেই। আমি তো বললাম যদি বিজেপির দম থাকে, যতজন অত্যাচারিত হয়েছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে একদম মধ্যমগ্রাম বোলপুর গেদে, মানে আমাদের তো এখন প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, নদিয়া থেকে শুরু করে যেখানে যেখানে, ইউপিতে বিহারে যেখানে যেখানে যারা অত্যাচারিত হচ্ছে, বিজেপির হাতে অত্যাচারিত হচ্ছে, আমি চাই প্রত্যেকটা ফ্যামিলির বাবা বা মা যে কোনো একজন বিধায়ক হবে, রুলস বানিয়ে দিক, মেনে নেব। দিনহাটাতে আমরা দেখলাম একই ঘটনা, ধর্ষণ হয়েছে সেখানে একজন, কি বলবো? ফ্যামিলি থেকে কেউ বিধায়ক হয়েছে? বানাতে বলুন, নাহলে তো বিচার পাবে না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। ধর্ষণ হয়েছে একদম সোজা গিয়ে বলুন বিধায়ক বানিয়ে দিন, বাই ইলেকশনে লড়াতে বলুন, বাই ইলেকশন আছে না, নন্দীগ্রাম থেকে লড়িয়ে দিন, বিধায়ক হয়ে যাবে, বিচার পেয়ে যাবে। এখনো তো অভয়ার বিচারটা ঠিকঠাক ভাবে হলো না। আরে হয়ে যাবে, শুভেন্দু বাবু তো পারবে না যতক্ষণ না উনি এত, দেখুন ওনার মায়ের জন্য আমার সফট কর্নার আছে, ওনার ওনার মেয়ের বিচারের জন্য উনি ওই পদ বেছে নিয়েছেন। তাহলে কেন বিজেপি সরকার বললো না যে আপনাকে দাঁড়াতে হবে না, আপনাকে রোদে পুড়ে কষ্ট করতে হবে না, আপনি যথেষ্ট আন্দোলন করেছেন, আপনার মেয়ের বিচার আমরা দেবো, এটা বলার সাহস হলো না? আপনি আসুন, আপনি আসলে আপনার মেয়ের বিচার হবে, এইটা বলা ঠিক না। উনি তো গেছিলেন, উনি তো অমিত শাহের কাছে গেছেন, মোদির কাছে দেখা করতে চেয়েছিলেন, উনি তো বিজেপিকে সাপোর্ট করুক না, করতো, যে বিচার দেবে তাকে সাপোর্ট করতো, তার প্রতিনিধি হওয়ার দরকার ছিল না। তাতে উনি বুঝুক না বুঝুক, উনার মায়ের কিন্তু মানে উনার অনেক ক্ষতি হয়ে গেল, কারণ যারা মন থেকে ভালোবাসতো তারা কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে ওনার থেকে। আমরা দেখলাম যে ভোটের পরই তৃণমূল ভেঙে খান খান হয়েছে, তার মধ্যে থেকে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বিজেপি ডেফিনেশন দিয়েছে। এবার আপনাদের দলেও দেখা যাচ্ছে যে অনেকজন তৃণমূল থেকে যোগদান করছে, আপনারা কিভাবে বুঝছেন তারা ভালো তৃণমূল? আমার ওনার মুখের কথা আমার মুখে লাগিয়ে তো লাভ নেই, ওই কি যে কি সন্ন্যাসী মানুষ যিনি বলেছেন, তা আমার বক্তব্য একটাই, যে আমরা তো বাবা বাবাই থাকি আর সন্তান সন্তানই থাকে, তো বাবার কাছে ভালো খারাপ সন্তান বলে কেউ হয় না, সন্তান তো সন্তানই। সন্তান যদি আবার ঘরে ফিরতে চায়, সে দুষ্টু হতে পারে, দুষ্টু ছেলেরা ঘরে ফিরতে চাইছে, আমরা একটু দুষ্টুমি করব, ঘরে ফিরবে, আমাদেরও তো লাগবে, কিন্তু ঘরে ফিরেই যে নেতা হতে পারবে এমন ব্যাপারটাও নয়। হ্যাঁ, তো আমরা ওই দিকটা নজর রাখবো। তো বাকিটা এরকম ভালো খারাপের কোনো ব্যাপার নয়, এখন দুটোই রাজায় রাজায় যুদ্ধ হবে, কংগ্রেস আর বিজেপি। আঞ্চলিক দলের কোনো অস্তিত্ব থাকবে না, গোটা দলটাই তৃণমূলের দলটা গোটাটা কংগ্রেসে আসবে। আমার ধারণা ইতিমধ্যেই মানে মমতা ব্যানার্জিও হয়তো চলে আসবে কংগ্রেসে,
রাহুলজির একটা হয়তো ইয়ের জন্য বসে আছে, যদি বলে দেখা যে করছেন দিল্লিতে। না, হতে পারে যে বলছে প্রদেশ সভাপতি হতে চাই তাহলে আসবো, হুম। হয়তো প্রদেশ সভাপতি পাচ্ছেন না কংগ্রেসের, তার জন্য আসতে পারছেন না। হুম। ওই অপেক্ষায় আছি কখন মমতা দেবী আসবেন। দেখা করছেন রাহুল গান্ধীর সাথে, দিল্লিতে দেখা করতে যাবেন। উপায় কোথায়, উনি তো প্রধানমন্ত্রী হয়েই গেলেন। এখন রাহুলজিকে বলছেন যে বাংলার প্রধানমন্ত্রী আমি, এখন দিল্লিরটা আমাকে করে দাও, তাই হয়তো দেখা করতে যাচ্ছে প্রধানমন্ত্রী হতে।